এইবারকার নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন কোথাও না কোথাও একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। একদিকে হুমায়ুন কবির গুটি সাজাচ্ছে, আইএসএফ গুটি সাজাচ্ছে, কংগ্রেস আলাদা রয়েছে, সিপিআইএম আলাদা, তাহলে মুসলিম ভোট চূড়ান্ত রকমভাবে ভাগাভাগি হতে চলেছে, এই নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। আর তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার মূল ভিত্তিই হলো মুসলিম একচেটিয়া ভোট, যেটা প্রায় 70% বেশি হয়ে গিয়েছে। এই 2021 সালের ভোটই দেখুন, সেই সময় তাদের ভোট ক্রমশই বেড়েছে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই ভর্ৎসনাগুলো দেখতে চলেছি। এবং মহুয়া দেবী অতীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুয়োর বলেছিলেন, কিছু কিছু ক্ষেত্রে তাকে কুকুরের লেজের সাথেও তুলনা করা হয়, যেটা কোনোদিন সোজা হয় না। আর একটা কবিতা তো ভীষণভাবে রেলেভেন্ট, প্রাসঙ্গিক বলতে হচ্ছে সেটা, সারাদিন ভেঙেছ পাথর, তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না এবার নিলে ছুটি। এটা আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাঠ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতার কিছু অংশ। এবিপি আনন্দতে যুক্তিতর্ক চলছিল, সে সময় উনি এটা বলেছিলেন। তখন কিন্তু পরিবর্তন হয়নি, তখন কিন্তু একেবারে 215টি সিট নিয়ে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হয়েছিল। সুতরাং সেই কবিতা আজ প্রাসঙ্গিকতা পাচ্ছে। আজ শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি বটে। যাই হোক, আমাদের আলোচনার মূল যেটা বিষয় হতে চলেছে সেটা হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে আজকের যে শুনানির ফল, সেটা। এই শুনানির শুরু থেকে শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচ্চবাচ্যগুলো শুধুমাত্র আপনারা শুনতে পাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যে রকমের মন্তব্য করলেন শুরুতে, তা শুনে বিচারপতিরাও প্রত্যুত্তরে তাকে মাথা না ঘামানোর পরামর্শ দিলেন। তিনি কি বললেন, তার বক্তব্যে এতটুকু স্পষ্ট হচ্ছে, সারমর্মতা এতটুকু পাওয়া যাচ্ছে যে প্রাক্তন বিচারপতিরা নিরপেক্ষতা বজায় রাখতে পারবে না, তারা তাদের শিরদাঁড়াটা বিক্রি করবেন। সারমর্ম তো এমনটাই দাঁড়ায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইলেকশন কমিশনের আওতায় রেখে এই বিচারপতিদেরকে কেন প্রশিক্ষণ দেওয়া হবে, তার একেবারে ডিরেক্ট প্রশ্ন রয়েছে প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি তাকে প্রত্যুত্তরে বললেন যে এই নিয়ে মাথা ঘামানোর তার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। এর প্রসঙ্গে আরও কিছু যুক্তি উঠে এসেছে। ধরুন একজন প্রাক্তন বিচারপতি, ওনার বয়স তো অনেকটাই হবে, তো সেই বিচারপতি ল্যাপটপ চালাতে জানবেন? একটা নতুন ল্যাপটপ যদি তাকে দেওয়া হয় এসআইআরের কাজে, তখন যদি সেটা তিনি না পারলেন, সেই যে প্রশিক্ষণ, সেইগুলোই হয়তো ইলেকশন কমিশন সেই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করবে, বিচারপতিদের কাছে, যে কী করতে হবে বা কিভাবে বিষয়টিকে করতে হবে। আর ফলাফল যেটা প্রাক্তন বিচারপতিরাই প্রকাশ করবেন। এ কথাও উঠেছে সেই শুনানি চলাকালীন, যে যারা আজ ধরুন ভোটটা দিচ্ছে না, তারা কি পরবর্তীতে আর ভোটের অংশগ্রহণ করতে পারবেন না? তাদের নাম কি মানে ভোটার তালিকায় উঠবে না? এই ধরনের কিছু প্রশ্ন উঠেছে। তো বিচারপতি বলেছেন, কার্যত যারা আওতাভুক্ত রয়েছেন তাদের নাম ভবিষ্যতে বাদ যেতে পারে। যদি নাম ওঠে, সেই নাম দেখা গেল যে কিছু কারচুপির কারণে উঠেছে, তবে তাদের নাম আবারও বাদ যেতে পারে। আর যদি ধরুন যে ভোটটা দিতেই পারলেন না যিনি, তার নাম, তিনি যদি সঠিক ভোটার হয়ে থাকেন, তবে তার নাম ভবিষ্যতে উঠতে চলেছে। অর্থাৎ বিচারপতি এতটুকু স্পষ্ট করলেন যে জেনুইন ভোটারের নাম বাদ যেন না যায়, আর যারা অন্যায়ভাবে ঢুকেছেন ভোটার তালিকায় তাদের নামগুলো যেন চিহ্নিত করে বাদ দেওয়া হয়। এখন এছাড়াও একটা তথ্য বিচারপতি দিলেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে একটা চিঠি লিখেছেন। সেখানে বলেছেন যে প্রতিদিন 2 লক্ষ করে যে বিচারাধীন তালিকার আওতায় যারা রয়েছেন তাদের নিষ্পত্তিগুলো, রায়ের নিষ্পত্তি করা হচ্ছে। এইভাবে যদি কাজ এগোতে থাকে একদিনে 2 লক্ষ, তবে 7ই এপ্রিলের মধ্যে চূড়ান্ত যে নিষ্পত্তি সেটা কিন্তু হয়ে যাবে। এবং তিনি আরও বললেন যে 47 লক্ষ অলরেডি বিচারাধীন তালিকার আওতায় যারা রয়েছেন, 47 লক্ষ তাদের বিচার কিন্তু সম্পন্ন হয়েছে। সুতরাং শিগগিরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় তোলপাড় কিন্তু হতে চলেছে। ইতিমধ্যে কিছু খবর উঠে এসেছে
যে যারা এসআইআর এর অফিসিয়ালস কাজ করতে গিয়েছে তাদেরকে ঘেরাও করা হয়েছে, তাদেরকে রীতিমতো দাবি করা হয়েছে যে ভোটার তালিকায় তাদের নাম কেন নেই। তারা হয়তো জেনুইন ভোটার হতে পারে বা নাও হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের ভোট খুবই যে সুষ্ঠুভাবে হতে চলেছে এই নিয়ে একটা বড় প্রশ্ন উঠতে চলেছে। কারণ আপনারা জানেন এসআইআর এর ফলে যাদের নামগুলো বাদ গিয়েছে তারা কি সেটা মানে তারা হাতে হাত রেখে তো বসে থাকবেন না। একজন তো বলেই বসেছেন যে তাদেরকে যদি ছেড়ে দিই না, তাদেরকে যদি একবার ছেড়ে দিই তারা কি করতে পারে, মানে ওই দুধেল গাইদের যদি তিনি ছেড়ে দেন। তার কথায় রাজ্যে অন্যান্য দলেরা তো রয়েছেন, বাম রয়েছে, কংগ্রেস রয়েছে, তারাও তো সেকুলার দল, কিন্তু তাদেরকে তো কখনো কাউকে দুধেল গাই বলতে হয় না। আপনি 2011 সাল থেকেই দেখুন না এই তৃণমূল কংগ্রেসের কি পরিস্থিতি রয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের আইডিওলজি উন্নয়ন করলেন। আগে তাদের আইডিওলজি ছিল যে না, বামকে তাড়াতে হবে, আমাদের কাছে বাম মানেই হলো শত্রু। এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল বদল করেছে এবং এই এত পরিমাণে দল বদল করার পরে তার পার্টির তরফ থেকে যখন কাউকে মির্জাফর বলা হয় সেটা কিন্তু তাদের মুখে মানায় না, জানেন তো। শুভেন্দু অধিকারীকে মির্জাফর বলা হয়, কিন্তু আসলে কি শুভেন্দু অধিকারী মির্জাফর নাকি আমাদের মাননীয়া মির্জাফর? কারণ মাননীয়া 1998 সাল নাগাদ সেই মুকুল রায়ের রেজিস্টার্ড যে পার্টি তৃণমূল কংগ্রেস সেখানে যোগ দিয়েছিলেন। কারণ কি ছিল? কারণ একটাই ছিল যে তিনি পশ্চিমবঙ্গের কংগ্রেসের নাকি সভাপতি হতে পারেননি, তিনি হেরে গিয়েছিলেন সভাপতিত্বে, এবং এর ফলস্বরূপ তিনি 1999 সালে তার নাকি একটা উক্তিও শোনা গিয়েছিল, বক্তব্য তিনি বিবৃতি জারি করে বলেছিলেন যে এই বিজেপি কিন্তু কোনো সাম্প্রদায়িক দল নয়। তিনি জোটে না গেলেও আসন সমঝোতা কিন্তু করেছিলেন এই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যত দিন গেল তত তার মুখোশ কিন্তু ধীরে ধীরে খুলতে শুরু হলো। 2000 সাল এবং 2001 সাল ক্রমশই তিনি একটা বক্তব্যকে তার মানে পাথেয় করে, তার আইডিওলজি করে তিনি তার পার্টির কিন্তু গঠন করতে শুরু করলেন। মানে একেবারে চারিদিকে বিস্তৃতি লাভ করলো তৃণমূল কংগ্রেস। তিনি বলছিলেন যে আমাদের বিরোধিতা শুধুমাত্র সিপিআইএমের বিরুদ্ধে, সিপিআইএমকে উৎখাত করা। ক্রমশই 2011 সাল যখন আসলো তখন কিন্তু দেখা গেল একটা পরিবর্তন হলো ঠিকই, তৃণমূল কংগ্রেস এলো ঠিকই, কিন্তু কংগ্রেসের প্রতি যে একটা বিদ্বেষ সেটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। ক্রমশই যখন 2016 সাল পেরোলো, 19 এলো, সেই সময় থেকে দেখা যাচ্ছে যে না, সিপিআইএম প্রাক্তন, এখন বিজেপি তাদের একেবারে শত্রু। তাই ইনডাইরেক্টলি বামদের সঙ্গে কংগ্রেসদের সঙ্গে তারা জোট করছেন, দেখাচ্ছেন না জোট, কিন্তু জোট ভেতরে রয়েছে। যদি তাই হয়ে থাকে, তাই না হয়ে থাকে, তবে আপনি বলুন যে এতগুলো ভোট যেগুলো কাটা যাচ্ছে সেই ভোটগুলো দিয়ে তো বিজেপির জেতার পথটা প্রশস্ত হতো। আমি বলছি না যে একটি সরকার 10 বছর, 20 বছর, 20 বছর, যাই বলুন না কেন, 30 বছর থাকুক, একটি স্বাভাবিক সুস্থ সমাজে সরকার 5 বছর অন্তর অন্তর পাল্টানো দরকার। আমরা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত নই, সুতরাং আমরা এটা জোর গলায় বলতে পারি যে 5 বছর অন্তর অন্তর যে কোনো পার্টিকে সরিয়ে দিয়ে অপর একটি পার্টি যেন ক্ষমতায় আসে, যেমনটা অন্যান্য দেশে হয়ে থাকে। যে এই যে পার্টিগুলো, নতুন পার্টি যারা আসবেন তারা তো কিছুটা হলেও ডেভেলপমেন্ট করবেন, ঘুঘুর বাসা তো আর হয়ে থাকবে না। সেটাই যেন পশ্চিমবঙ্গে ভীষণভাবে আজ প্রাসঙ্গিক। কেন্দ্রের ক্ষেত্রে কি আছে কি আছে না সেটা না হয় আমাদের কেন্দ্রের নির্বাচনের সময় আমরা আলোচনা করব। আজ বিধানসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে ডিএ অন্যতম একটি বিষয় হয়ে উঠেছে, যেটার থেকে চোখ সরানোর জন্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বিভিন্ন রকমের মন্তব্য আজ করছেন। বলছেন ফর্ম 6 যার কোনো ভিত্তি নেই, বলা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, বাইরের রাজ্য থেকে ফর্ম 6 জমা করা হচ্ছে, অবৈধ ভোটারদেরকে এখানে প্রবেশ করানো হচ্ছে যারা বহিরাগত। এই বহিরাগত অন্তত সেই বাংলাদেশের যে বহিরাগত তাদের থেকে হয়তো ভালো হবে, তারা দেশের স্বার্থে হয়তো কাজ করবে, তারা কোথাও না কোথাও দেশে থেকে দেশের যে স্পাইগিরি সেটা হয়তো করবে না। তো এই ডিএ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এতদিনে দিয়ে দেওয়ার কথা।
বলা হয়েছিল 4% দিয়ে দেওয়া হবে, এমনটা চন্দ্রিমা ভট্টাচার্য মানে প্রতিমন্ত্রী করা হয়েছে ওনাকে, সেই প্রতিমন্ত্রী চন্দ্রিমা দেবী কিন্তু বলেছিলেন 4% দিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচন ঘোষণার 1 ঘন্টা আগে বলেছিলেন যে 4% দিয়ে দেওয়া হবে। কিন্তু কি হলো? দিয়ে কি পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা? কোনো এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি কি জারি করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। সুতরাং এটা একটা নতুন ভাওতা নয় তো? আবার অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান, তাহলে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি কোনো আসেনি কেন? এই একটা প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারা কি মনে করছেন? নিশ্চিতভাবে কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামতগুলো রাখতে ভুলবেন না। এর পাশাপাশি আপনাদের বলছিলাম ভবানীপুর নিয়ে। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি সুপ্রিম কোর্টে গিয়ে ভর্ৎসনার শিকার হলেন, তাকে যিনি অতীতে শুয়োর বলেছিলেন, সেই মহুয়া দেবী আজ একটা টুইট করছেন, বক্তব্য রাখছেন। শোনা যাচ্ছে তিনি নাকি বলছেন যে গুজরাট বা বাইরের রাজ্যের যে মানুষ তাদের নিয়ে নাকি তিনি একটা কটূক্তি করেছেন, আর সেটা নিয়ে ভবানীপুরের সেই যে অঞ্চল বা সেই ওয়ার্ডের যিনি দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তিনি বলছেন যে এই মন্তব্য কিন্তু দল সমর্থন করে না, এই মন্তব্য মহুয়া দেবীর একান্ত ব্যক্তিগত। এই যে তাদের ভেতরের টানাপোড়েন, কোথাও না কোথাও একটা ভয়, কারণ ভবানীপুর মানেই নন বেঙ্গলি ভোটার। ভবানীপুর একমাত্র কেন্দ্র যেখানে দুটো ওয়ার্ডে একেবারে নন বেঙ্গলি ভোটারের রমরমা রয়েছে বলা যেতে পারে। আর তৃণমূল কংগ্রেস প্রথমত বহিরাগত তত্ত্ব আনলো, তারপরে মহিলা মানে বাংলা নিজের মেয়েকে চায় মহিলা তত্ত্ব, আর আজ যুবক তত্ত্ব মানে যুবকদেরকে ভাতা দিয়ে একেবারে বশ করা। তারা যেন মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যেন ভোটটা তৃণমূলকেই দেয়। আর যারা স্বাভাবিকভাবেই ওনাদের ভাবনা বোধ হয় এটা, অথচ আপনারা যদি দেখেন 1 কোটি যারা বেকারত্ব রয়েছে, সেখানে বেশিরভাগই হয়তো গ্র্যাজুয়েট বা MA পাশ করা ছেলেমেয়েরা রয়েছে। সুতরাং তাদের যে র্যাশনালিটি, তাদের চিন্তা ভাবনা, কোথাও না কোথাও এই ভাতা দিয়ে তাদেরকে ভাওতা করা কি যাবে? এই প্রশ্নটা উঠছে। আজ SIR-এর চূড়ান্ত কোনো রকমের নিষ্পত্তি না হলেও এই সুপ্রিম কোর্ট যে ভর্ৎসনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে করল, তাতে করে এতটুকু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এইবারকার নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন কোথাও না কোথাও একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। একদিকে হুমায়ুন কবির গুটি সাজাচ্ছে, ISF গুটি সাজাচ্ছে, কংগ্রেস আলাদা রয়েছে, CPIM আলাদা, তাহলে মুসলিম ভোট চূড়ান্ত রকমভাবে ভাগাভাগি হতে চলেছে, এই নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। আর তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার মূল ভিত্তিই হলো মুসলিম একচেটিয়া ভোট, যেটা প্রায় 70% বেশি হয়ে গিয়েছে। এই 2021 সালের ভোটই দেখুন, সেই সময় তাদের ভোট ক্রমশই বেড়েছে। 2001 সালে তৃণমূল কংগ্রেস পেলেন 60টি আসন, 2006 সালে 30টি, 2011-তে একেবারে 211টি আসন পেয়ে গেলেন, এবং এর পরবর্তীতে 212টি, তারপরে 2021 সালে 215টি। মানে তাদের আসন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এইবারও কি তাদের আসন বৃদ্ধি পাবে? এবার না পাবার অনেকগুলো কারণ রয়েছে। সেই বাংলাদেশের হিন্দু রায়াত যেগুলো হয়েছে সেগুলো রয়েছে, এবং অপারেশন সিন্দুর তো অনেকেই ভোলেননি। তারপরে সেই দীপু দাস বলে ব্যক্তির যে কি করুণ পরিণতি হলো, সবটা বাঙালির মনে কিন্তু এখনও রয়েছে। সুতরাং এই ভোট কিছুটা কিন্তু আলাদা হতে চলেছে 2021 সালের ভোটের তুলনায়। আপনাদের সুচিন্তিত মতামত আরও একবার বলে রাখি, লিখে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।